রুদ্র একজন উঠতি লেখক। হরর আর সাইকোলজিক্যাল থ্রিল এই জাতীয় গল্পের প্রতি তার ভয়ানক আকর্ষণ। কিন্তু ওর সবচেয়ে বড় ইচ্ছা হলো সত্যিকারের ভয়ের মুখোমুখি হওয়া, মানুষকে ভয়ের অনুভূতি দেওয়া আর নিজে সেই অনুভূতি ভোগ করার মধ্যে অনেক পার্থক্য। ওর লেখার ব্লগ অন্ধকারের ডায়েরি ইতিমধ্যেই জনপ্রিয়, কিন্তু এবার ও চায় এমন কিছু অভিজ্ঞতা নিতে যা ওর লেখার মধ্যে সবথেকে বড় ভয়ঙ্কর অধ্যায় হয়ে থাকবে। রুদ্রের কিছু বন্ধু আছে যারা ওর লেখার জন্য পাগল। এদের মধ্যে সবচেয়ে বেশি পাগল স্নেহা, অর্ক, দীপ আর তৃষা। ওরা সবাই শুনেছে নিশি ভবনের গল্প, সেই পুরনো জমিদার বাড়ি যা নিয়ে বিভিন্ন গুজব প্রচলিত। একটা সময় ওখানে রাজা কিশোরনাথের পরিবার থাকত, তার স্ত্রী মালতী আর একমাত্র মেয়ে নিশা। নিশা ছিল অস্বাভাবিক রকমের সুন্দরী, কিন্তু ওর জন্মের পর থেকেই ওকে নিয়ে নানান গুজব ছড়াতে শুরু করে। কেউ বলে ওর মধ্যে আছে অশুভ শক্তি, কেউ বলে ও একমাত্র আলো যেখানে আসে সেখানে অন্ধকার নিয়ে আসে। এক রাতে জমিদার বাড়ির সমস্ত মানুষ নিখোঁজ হয়ে যায়, আর নিশার রুমে পাওয়া যায় একটা অদ্ভুত রক্তাক্ত আয়না। তারপর থেকেই ওই বাড়িটা পরিত্যক্ত। কেউ ওখানে থাকতে গেলে আর ফিরে আসতে পারে না। রুদ্রের বন্ধুদের মধ্যে কেউই পুরো ব্যাপারটা বিশ্বাস করেনি। সবাই মনে করেছে এটা এক ধরনের চ্যালেঞ্জ, যেটা তারা মজার জন্য করতে যাচ্ছে। কিন্তু রুদ্র মনে করত ওখানে কিছু আছে, কিছু এমন যা সাধারণ মানুষের বোধের বাইরে। রুদ্র, স্নেহা, অর্ক, দীপ আর তৃষা একসাথে রওনা হলো নিশি ভবনের দিকে। রাত তখন 7টা বাজে। গাড়ি চালাচ্ছে দীপ। রাস্তার দুপাশে ঘন জঙ্গল আর মাঝে মাঝে পুরনো পরিত্যক্ত বাড়ি দেখা যায়। সবাই কথা বলতে বলতে মজা করছে, কিন্তু রুদ্র জানে এই রাতটা কেমন হতে চলেছে। অর্ক হাসতে হাসতে বলে উঠল, ভাই, যদি ভূত এসে বলে তোর গল্প ভালো লাগছে না, তাহলে তো বেঁচে থাকাই মুশকিল। স্নেহা বলে, আরে ভূত কিছুই না, পুরোটাই মানুষের মন করা গল্প। তৃষা বলল, আমার শুধু অ্যাডভেঞ্চার চাই, নতুন কিছু এক্সপ্লোর করতে পারলে সব সময় ভাল লাগে আমার। রুদ্র একটু চুপচাপ ছিল। ওর মনটা অদ্ভুত একটা অনুভূতিতে ঢেকে আছে, যেন একটা অনির্বচনীয় ভয়ের হাতছানি। গেটের সামনে পৌঁছানোর পর ওরা দেখতে পেল একটা বিশাল লোহার গেট, যা অনেক দিন ধরে বন্ধ হয়ে আছে, লতা পাতায় একদম ঢেকে আছে। দীপ গাড়িটা রাস্তার পাশে রেখে দিল। চলো এবার শুরু করি। রুদ্র ওদের বলে উঠল। ওরা সবাই গেটের ভেতরে প্রবেশ করল। চারপাশের পরিবেশ একদম নিস্তব্ধ, যেন কোনো জীবন্ত প্রাণীর অস্তিত্ব নেই। নিশি ভবনের মূল বাড়িটা দেখতে একদম ধ্বংসপ্রাপ্ত। বড় বড় পিলারগুলো ভেঙে পড়েছে। মেঝেতে শুকনো পাতা আর ধুলো জমে আছে। বাহ, এটাকেই তো বলে ভূতের বাড়ি, দারুণ জায়গা। অর্ক ক্যামেরা বের করে ভিডিও করতে শুরু করলো। ঘরে ঢোকার সাথে সাথেই সবাই আলাদা আলাদাভাবে পুরো বাড়িটা এক্সপ্লোর করতে শুরু করলো। রুদ্র প্রতিটা কক্ষ রেকর্ড করছিল।
প্রথমে কিছুই অদ্ভুত বলে মনে হচ্ছিল না, কিন্তু একটু পরে যখন সবাই আবার একত্রিত হলো তখন শুরু হলো আসল খেলা। স্নেহা প্রথম বলে উঠল, আমার ফোনটা কোথায়? তোর হাতে তো ছিল। বলল দীপ। না, আমি যখন ডাইনিং রুমের ছবি তুলছিলাম তখন সেটা মাটিতে পড়ে গিয়েছিল, কিন্তু আমি ফিরে গিয়ে দেখলাম সেখানে কিছুই নেই। আর সেখানে এমন কারো পায়ের ছাপ ছিল যা আমার না। অর্ক হেসে বলে উঠল, ভুল করে অন্যদিকে রেখেছিস বুঝলি, ভূত এসে নিয়ে গেল না তো। কথাটা বলার সাথে সাথে তাদের চারপাশে অদ্ভুত একটা শীতলতা নেমে এলো, যেন কেউ ওদের প্রতিটা মুহূর্ত দেখে যাচ্ছে। রাত বাড়ার সাথে সাথে বাড়ির ভেতরের পরিবেশ আরও ভয়ঙ্কর হয়ে উঠল। ওরা একটা ঘরে একত্রিত হয়ে বসল। ঘরটার একপাশে বিশাল একটা আয়না, অদ্ভুতভাবে সেটা একদম পরিষ্কার। তৃষা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের প্রতিচ্ছবিটা দেখতে দেখতে ওর মনে হচ্ছিল কিছু একটা ভুল হচ্ছে। ও নিজেকে বলল, আমি ঠিক আছি, এটা শুধুই আমার মনের ভুল। রুদ্র বলল, আয়নাটা একদম পরিষ্কার কেন? বাড়ির বাকি সব কিছু নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা কেন না? হয়তো কেউ এখানে থাকে, কেয়ারটেকার হয়তো। কিন্তু এত বড় বাড়িতে কি কেউ একা থাকতে পারে? আবার সেই ঠান্ডা হাওয়া বয়ে গেল। আর সেই সময় তৃষা হঠাৎ চিৎকার করে উঠল, ওরে বাবারে, ওই ওই আয়নাটার ভেতরে কেউ আছে। সবাই তাকালো। আয়নার ভেতরে তৃষার পেছনে অন্ধকারের মধ্যে একটা অবয়ব দেখা যাচ্ছে। মুখটা একদম বিবর্ণ, চোখগুলো যেন অতল অন্ধকার। তৃষার চিৎকার শুনে সবাই হঠাৎ চুপ হয়ে গেল। আয়নাটা এখন সবাইকে যেন আরও বেশি ভয়ঙ্কর লাগছে। স্নেহা ধীরে ধীরে পেছনে সরে এলো। দীপ আয়নার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল, আর অর্ক মুখে হাসি আনার চেষ্টা করল, কিন্তু ওর চোখে স্পষ্ট আতঙ্ক ছিল। এটা তো নিছক ইলিউশন হতে পারে। আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটাই হবে। কিন্তু রুদ্র বুঝতে পারল এটা কোনো সাধারণ ঘটনা না। ওর মন বলছিল এই বাড়ির মধ্যে এমন কিছু আছে যা সাধারণ মানুষের বোধের বাইরে। ওই ছায়াটা কি সত্যি ছিল? আমি জানি না, কিন্তু আমি স্পষ্ট দেখতে পেয়েছিলাম ও আমার পেছনে ছিল। রুদ্র অনুভব করলো এই বাড়িটা তাদের মানসিকতা নিয়ে খেলছে। আর সবথেকে ভয়ের বিষয় হলো এই খেলার নিয়ন্ত্রণ তাদের হাতে নেই। রাত তখন 12টা বাজে। বাইরে ঝিঝি পোকাদের আওয়াজের মধ্যে একটা অদ্ভুত নিস্তব্ধতা মিশেছিল। তারা সবাই ঠিক করলো যে কিছুক্ষণ বসে থাকবে এবং কোনোভাবেই গ্রুপ থেকে আলাদা হবে না। কিছুক্ষণের মধ্যেই তারা শুনতে পেল ভেসে আসা শব্দগুলো। কেউ যেন তাদের নাম ধরে ডাকছে, প্রতিটা ডাক আলাদা আলাদা গলায়। রুদ্র,
স্নেহা, দীপ, অর্ক, তৃষা। শব্দগুলো আসছিল ওপরের তলার দিক থেকে, যেন কেউ তাদের নাম নিয়ে খেলা করছে। দীপের কপালে ঘাম জমে গেল। এটা এটা কে? কেউ কি আমাদের সাথে মজা করছে? রুদ্রের মনে হচ্ছিল ওর বুকের ওপর যেন বিশাল পাথর চাপা পড়েছে। ও অনুভব করতে পারল ওই ডাকগুলো শুধুমাত্র শব্দ না, ওর মধ্যে কিছু একটা আছে। আমরা এখানে বেশি সময় কাটাতে পারবো না। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বেরিয়ে যেতে হবে। কিন্তু যেই মাত্র ওরা বেরোবার চেষ্টা করলো, ঠিক সেই সময়ই সিঁড়ির নিচে দাঁড়িয়ে থাকা এক ছায়ামূর্তি দেখে সবাই থেমে গেল। সাদা রঙের পোশাক পরা একটা মেয়ে। ওর মুখ দেখা যাচ্ছে না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওটা কে? চলো চলো এখান থেকে বেরোই। দীপ আর দাঁড়াতে পারল না। ও প্রায় দৌড়াতে শুরু করলো, কিন্তু দরজাটা একদম বন্ধ হয়ে গেল। যেন কোনো শক্তিশালী হাত ওদের বেরোনোর পথ আটকে দিয়েছে। রুদ্র বুঝতে পারল ওদের সবাইকে আলাদা করার চেষ্টা হচ্ছে। ওরা সবাই এই বাড়ির ভয়ঙ্কর গেমের অংশ হয়ে গেছে, এবং এই গেমের নিয়ম শুধু বাড়িটাই জানে। তৃষা হঠাৎ চুপ হয়ে গেল। ওর চোখ দুটো একদম ফাঁকা, যেন ও নিজের শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। রুদ্র ওর সামনে গিয়ে বলল, তৃষা, তৃষা, শুনতে পাচ্ছিস? কিন্তু তৃষা যেন অন্য জগতে চলে গেছে। ও শুধু ফিসফিস করে বলল, ওরা আসছে, ওরা আমাদের নিতে আসছে। রুদ্রের মাথায় যেন কুয়াশার মতো অনুভূতি হচ্ছিল। হঠাৎ করেই ওর চারপাশের সব কিছু ঘুরে যেতে শুরু করলো। অন্ধকার আরও গাঢ় হয়ে উঠল, আর শব্দগুলো আরও তীক্ষ্ণ হয়ে উঠল। তুই আমাদের কথা শুনতে পাচ্ছিস তো রুদ্র? তুই আসতে চেয়েছিলি, এবার আমাদের কথা শোন। ওর মাথার ভেতরে সেই সব শব্দ যেন বারবার ঘুরে ঘুরে বাজতে লাগলো। এই বাড়ি শুধু ভুতুরে বাড়ি না, এই বাড়ি একটা সাইকোলজিক্যাল ট্র্যাপ। ওদের মনের গভীরে বাস করা ভয়, আবেগ, দুঃখ, হতাশা সব কিছু ব্যবহার করে ওদের সাথে খেলছে। কিন্তু কেন? এটা কি নিশার অভিশাপ, নাকি অন্য কিছু? রুদ্র ঠিক করলো সত্যিটাও বের করবেই, কিন্তু ও বুঝতে পারল সেই সত্যিটা খুঁজতে গিয়ে ও আরও ভয়ঙ্কর কিছুতে জড়িয়ে পড়তে চলেছে। রুদ্রের মাথার মধ্যে অদ্ভুত সব শব্দ বাজতে লাগলো। ওর নিজের চিন্তাগুলো যেন বিভ্রান্ত হয়ে গেছে। হঠাৎ ওর মনে পড়ল ও ছোটবেলায় একটা ঘটনা ঘটেছিল, যা ও আজ পর্যন্ত কাউকে বলেনি। সেই ঘটনাটা ছিল ওর বাবার মৃত্যুর পরের বছর। এক রাতেও দেখেছিল একটা ছায়ামূর্তি ওর ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। সেই ছায়াটা ওর দিকে হাত বাড়িয়ে ডাকছিল। রুদ্র ভেবেছিল সেটা শুধু একটা দুঃস্বপ্ন, কিন্তু আজ নিশি ভবনে এসে সেই ছায়াটাই আবার ওর চোখের সামনে ভেসে উঠেছে। রুদ্র, তুই ঠিক আছিস তো? স্নেহা ভয় ভয় প্রশ্ন করল।
হ্যাঁ, মানে না, আমি ঠিক জানি না। আমার মাথা ঠিকঠাক কাজ করছে না। মনে হচ্ছে বাড়িটা আমাদের চিন্তাগুলো নিয়ন্ত্রণ করছে। ওরা ঠিক করেছিল একসাথে থাকবে, কিন্তু আস্তে আস্তে কিছু অদ্ভুত ঘটনার মধ্যে দিয়ে ওরা আলাদা হয়ে গেল। দীপ নিজে থেকেই বলে উঠল, আমি আর এখানে এক মুহূর্ত থাকতে পারবো না, আমি বেরিয়ে যাচ্ছি। তুই একা একা কোথায় যাবি? দরজা তো বন্ধ। যেভাবেই হোক আমি বেরোবো, তুমি যা খুশি করো। দীপ পাগলের মতো ছুটতে লাগলো। অন্ধকারের মধ্যে ওর পায়ের আওয়াজ মিশে গেল। দীপ, দীপ, ফিরে আয়! স্নেহা চিৎকার করতে লাগলো, কিন্তু ততক্ষণে দীপ অন্ধকারের মধ্যে মিলিয়ে গেছে। রুদ্র হঠাৎ বুঝতে পারল যে নিশার রুমের সেই রক্তাক্ত আয়নাটা এখনও এখানে আছে, কিন্তু সেটা কোথায় আছে সেটা বের করতে হবে। এই বাড়ির মূল রহস্য সেই আয়নার মধ্যে লুকিয়ে আছে, আমাদের সেটা খুঁজে বের করতে হবে। তুই পাগল নাকি? এখানে আর খুঁজতে যাওয়া মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। কিন্তু আমরা বের হতে পারছি না, ওরাই আমাদের আটকে রেখেছে। যদি সত্যিটা না খুঁজে পাই তাহলে আমরা এখানে মরে পড়ে থাকবো। অর্ক চুপ করে গেল। ও বুঝল যে রুদ্র ঠিক বলছে। ওরা একে অপরের হাত ধরে আস্তে আস্তে ওপরের দিকে উঠতে লাগলো। সিঁড়ির প্রতিটা ধাপ যেন মরণ ফাঁদ। হঠাৎই তৃষা থেমে গেল। আমি আর পারছি না, আমি এখানে থাকতে চাই না, আমি এখানে থাকতে চাই না। একটু একটু সাহস রাখ তৃষা, আমরা একসাথে আছি, কিচ্ছু হবে না। ওরা আমাদের খেলাচ্ছে স্নেহা, ওরা আমাদের ভেতরের ভয়টাকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করছে। ওরা একসময় একটা পুরনো দরজার সামনে এসে দাঁড়ালো। দরজাটা খোলা ছিল। রুদ্র প্রথমে ঢুকলো, তারপর সবাই একে একে ঢুকলো। রুমটার মধ্যে শুধু একটা আয়না, বিশাল আয়না, তাতে ধুলো জমে আছে, কিন্তু আয়নাটা অদ্ভুতভাবে পরিষ্কার, যেন এই মুহূর্তে কেউ এটাকে পরিষ্কার করেছে। এইটা কি সেই আয়না? হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা শুধু একটা আয়না নয়, এটা একটা দরজা, কোনো অদ্ভুত জগতের দরজা। রুদ্র ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইল, কিন্তু ওর প্রতিবিম্বটাও যেন ভয়ঙ্কর রকমের বদলে গেছে। ওটা ওটা তুই নয়, তুই নয় ওটা। রুদ্র দেখতে পেল ওর প্রতিবিম্ব ওর মতো নয়। ওর চোখগুলো রক্তবর্ণ, মুখের চেহারায় একটা ভয়ঙ্কর বিকৃত হাসি। হঠাৎ করেই ওর চারপাশের সব কিছু ঘুরে যেতে শুরু করলো। অন্ধকার আরও গাঢ় হয়ে উঠল, আর শব্দগুলো আরও তীক্ষ্ণ হয়ে উঠল। রুদ্রের মাথায় সেই অদ্ভুত শব্দগুলো গুনগুন করে বাজতে লাগলো। তুই কি খুঁজছিস রুদ্র? তুই কি পারবি এ বাড়ির অভিশাপ ভাঙতে, নাকি তুইও চিরকালের মতো এখানেই থেকে যাবি? রুদ্র বুঝতে পারল যে ওর নিজস্ব ভয়, দুঃখ আর অস্বস্তি ওকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং আমার মনে হচ্ছে এটা শুধু একটা আয়না নয়, এটা একটা দরজা, কোনো অদ্ভুত জগতের দরজা। রুদ্রের গলা শুকিয়ে আসছিল। ওর নিজের প্রতিবিম্ব যেন
ওকে হাসি মুখে উপহাস করছে। সেই হাসির মধ্যে ছিল পৈশাচিক আনন্দ। তুই সত্যি 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 এখানে আসতে চেয়েছিলি? আমি তোরই এক অংশ, সেই অংশ যেটা তুই সবসময় এড়িয়ে গেছিস। তোর ভয়, তোর অপরাধ বোধ, তোর দুর্বলতা, সব আমি। আর আমি তোকে এখানেই ধরে রাখবো। রুদ্র চোখ বন্ধ করলো। ও বুঝতে পারলো ওর মনের ওপরই খেলাটা হচ্ছে। ও নিজেকে সামলাতে চেষ্টা করলো। আমাকে এসব কিছুর মুখোমুখি হতে হবে। পালিয়ে গেলে কিছুই হবে না। আমার নিজের ভয়কে জয় করতেই হবে। প্রতিবিম্বটা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো, কিন্তু রুদ্র জানতো ওর লড়াই শেষ হয়নি। ওরা সবাই সেই রুম থেকে বেরিয়ে আসার চেষ্টা করলো, কিন্তু যেন পুরো বাড়িটা ওদেরকে গোলক ধাঁধার মতো ঘুরিয়ে দিচ্ছে। প্রতিটা দরজা আলাদা আলাদা রুমে নিয়ে যাচ্ছে। দীপ হারিয়ে গেছে, অর্কের মাথা ঘুরছে, তৃষা প্রায় অচেতনভাবে পড়ে আছে। স্নেহা ও রুদ্র একমাত্র টিকে আছে মানসিকভাবে। আমরা কি সত্যি এখানে থেকে যাব? স্নেহা অশ্রু ভেজা চোখে জিজ্ঞেস করল। না, আমরা বের হবই, কিন্তু তার আগে আমাদের বুঝতে হবে এই বাড়িটার রহস্যটা। রাত তখন আরও গভীর হয়েছে। ওরা একটা ছোট্ট ঘরে আশ্রয় নিল। ঘরটায় শুধু একটা পুরনো টেবিল আর কয়েকটা চেয়ার ছিল। বাইরে ঝড়ের শব্দ বাড়ছে। তুই কি জানিস রুদ্র, যখন আমি ওরকম একটা ছায়া দেখেছিলাম, তখন আমার মনে হচ্ছিল সেটা আমার ভুল ছিল না। আমার মন যেন বলছিল ওটা সত্যি ছিল। তুই ঠিকই দেখেছিলি, কিন্তু ওটা আমাদের ভয়কে ব্যবহার করে আমাদের বিভ্রান্ত করছে। তাহলে তাহলে আমাদের কি করতে হবে? ওদের খেলার নিয়মটা ভাঙতে হবে, ওদের নিয়ন্ত্রণের বাইরে যেতে হবে। কিন্তু কিভাবে? আমাদের নিজেদের মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। ভয়কে মানতে নেই, সেটা যতই ভয়ঙ্কর হোক না কেন। রুদ্র খেয়াল করলো বাড়ির দেয়ালের পুরনো পেইন্টের নিচে কিছু খোদাই করা লেখা লুকোনো রয়েছে। সে দ্রুত সেই দেয়ালের উপর হাত বুলিয়ে দেখতে লাগলো। এখানে কিছু লেখা আছে, কিন্তু ভালো করে পড়া যাচ্ছে না। স্নেহা ব্যাগ থেকে একটা ছোট্ট টর্চ বার করলো। আলো ফেলতেই দেখা গেল লেখাগুলো স্পষ্ট হয়ে উঠল। নিশা, সেই মেয়েটা যে আত্মহত্যা করেছিল। হ্যাঁ, কিন্তু কেন? ওর কষ্টের কারণটা কি? ওর মৃত্যুর পেছনে কি কেউ দায়ী ছিল? হয়তো আমাদের এই রহস্যটা জানতে হবে। আমাদের ওর কষ্টের কারণ বুঝতে হবে। হঠাৎ করেই ওরা শুনতে পেল দীপের চিৎকার। বাঁচাও, আমাকে এখান থেকে বের করো। ওটা ওটা দীপের গলা। আমরা ওকে বাঁচাতে পারি। না, ওই গলাটা আমাদের বিভ্রান্ত করতে পারে। ওরা আমাদের আলাদা করার চেষ্টা করছে। যদি তুই এখনই দৌড়ে যাস, তাহলে তুইও ওদের খেলার অংশ হয়ে যাবি। কিন্তু দীপ? আমাদের বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। শুধুমাত্র ভয়ের ভিত্তিতে সিদ্ধান্ত নিলে আমরা শেষ হয়ে যাব। রুদ্র এখন বুঝতে পারছে বাড়িটার খেলা মনের খেলা।
ওদের নিজেদের দুঃখ, ভয়, অপরাধবোধকে ব্যবহার করে ওদেরকে আটকে রাখা হয়েছে। কিন্তু এই রহস্যের গভীরে যেতে হলে ওকে আরও সাহসী হতে হবে। ওদের মধ্যে থেকে একজন যদি মানসিকভাবে ভেঙে পড়ে তাহলেই সবার জন্য বিপদ। রুদ্র বুঝতে পারল যে নিশার কষ্টের কারণ না জানা পর্যন্ত তারা কেউই এখান থেকে বের হতে পারবে না। পুরো বাড়িটা যেন সেই অভিশপ্ত আত্মার নিয়ন্ত্রণে। তুই ঠিক বলেছিস রুদ্র, ও আমাদের সাথে একটা খেলা খেলছে, আমাদের ভয়কে ব্যবহার করছে। ঠিক তাই, কিন্তু ভয়কে যদি আমাদের উপর প্রভাব ফেলতে না দিই তাহলে আমরা জয়ী হতে পারবো। রাত্রির অন্ধকার আরও গাঢ় হয়ে উঠেছে। ঝড়ের আওয়াজ যেন ওদের মনের আতঙ্ককে আরও প্রবল করে তুলেছে। হঠাৎ করেই স্নেহা দেখতে পেল একটা আয়নার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। সেই মেয়েটা ওর দিকেই তাকিয়ে হাসছে। কে ওখানে? ওটা নিশা। ও আমাদের সাহায্য চাইছে নাকি আমাদের মেরে ফেলতে চাইছে? ওর কষ্টের কারণ বুঝতে হবে, ওকে মুক্তি দিতে হবে। ওরা এখন বাড়ির লাইব্রেরির মতো দেখতে একটা রুমে দাঁড়িয়েছিল। পুরনো বইগুলোতে ধুলো জমে আছে, কিন্তু একটা বই সম্পূর্ণ পরিষ্কার। রুদ্র সেই বইটা খুলল। ভেতরে একটি চিঠি পাওয়া গেল। চিঠিতে লেখা ছিল, আমি নিশা, আমি এই বাড়ির অন্তরালে আটক আছি। কেউ আমার কষ্ট বোঝে না। আমার আপন মানুষগুলোর ওপর আমি বিশ্বাস রেখেছিলাম, কিন্তু তারা সবাই আমাকে ভেঙে দিয়েছে। আমি এখানে চিরকালের জন্য বন্দী হয়ে গেছি। কেউ আমাকে মুক্তি দিতে পারবে না। ওরা ধীরে ধীরে নিশার রুমের দিকে এগোতে লাগলো। ঘরের বাতাসে একটা ঠান্ডা শীতলতা ছিল। আমাদের এবার সত্যিটা জানতে হবে। আমরা যদি ওদের কষ্টের কারণ না বুঝি তাহলে আমাদের ওইখানেই বন্দী হয়ে থাকতে হবে। কিন্তু কিভাবে বুঝবো ওর কষ্টের আসল কারণটা? আমাদের ওর ডায়েরিটা খুঁজে পেতে হবে। ওর লেখার মধ্যে নিশ্চয়ই সত্যিটা লুকিয়ে আছে। রুদ্র, স্নেহা, তৃষা রুমের প্রতিটা জায়গা খুঁজতে লাগলো। হঠাৎ করেই রুদ্রের চোখে পড়ল একটা পুরনো ডায়েরি। ডায়েরির পাতাগুলোতে অনেক কিছু লেখা ছিল, কিন্তু সব কিছু এলোমেলো, যেন নিশা তার মনের ভেতরের যন্ত্রণাগুলো লিখে রাখত। হঠাৎ করে একটা লেখা ওর চোখে পড়ল, আমি আপন মানুষগুলোর ওপর বিশ্বাস করেছিলাম, কিন্তু তারা আমাকে একা ফেলে রেখে চলে গেছে। আমার আত্মার শান্তি নেই। আমি এখানে বন্দি হয়ে আছি। কেউ আমাকে মুক্তি দিতে পারবে না। রুদ্র বুঝতে পারল নিশা প্রতারিত হয়েছিল। হয়তো তার সবচেয়ে কাছের মানুষরাই তারই দুর্দশার কারণ। ডায়েরির লেখা পড়ার সাথে সাথেই ঘরটা কেঁপে উঠল। দেয়ালের ওপর আঁকা চিত্রগুলো নড়াচড়া করতে শুরু করলো। স্নেহা হঠাৎ মেঝেতে লুটিয়ে পড়ল। স্নেহা, কি হয়েছে তোর? ওরা আমার মনের কথা বলছে। আমাকে বলছে আমি এখানে বন্দি হয়ে যাব। রুদ্র বুঝতে পারল ওদের সবাইকে ধীরে ধীরে মানসিকভাবে দুর্বল করে দেওয়া হচ্ছে।
রুদ্র ডায়েরিটা হাতে নিয়ে বলল, নিশা, যদি তুই আমাদের কথা শুনতে পারিস তাহলে জেনে রাখ, আমরা তোর কষ্টের কারণ খুঁজতে পেরেছি। তোর উপরে যে অন্যায় হয়েছে তার বিচার হবে। হঠাৎ করে একটা ঠান্ডা বাতাস ঘরের মধ্যে প্রবেশ করল। আয়নার মধ্যে আবার নিশার অবয়ব দেখা গেল, কিন্তু এবার তার মুখে সে ভয়ঙ্কর হাসি ছিল না। তোমরা সত্যিটা বুঝতে পেরেছ, কিন্তু এটা শুধু শুরু। আমার আসল কষ্টের কারণ এখনো তোমরা জানো না। তাহলে কিভাবে বুঝবো? আমার মৃত্যুটা স্বাভাবিক ছিল না, আমাকে খুন করা হয়েছে। আর সেই খুনির ছায়া এখনো এই বাড়ির ভেতরেই লুকিয়ে আছে। রুদ্র আর স্নেহা এবার বুঝতে পারল এটা শুধু একটা আত্মার মুক্তির গল্প নয়, এটা একটা খুনের রহস্যের গল্প। আর এই রহস্য উদ্ঘাটন না করতে পারলে ওরা কেউই এখান থেকে বেরোতে পারবে না। আমাদের এবার সব সত্যিটা খুঁজে বের করতে হবে। কিন্তু কিভাবে, যদি খুনিটাও এখানেই লুকিয়ে থাকে? আমাদের সাহস রাখতে হবে। এবার আমি আর পালিয়ে যাব না, আমি সত্যিটা খুঁজে বের করব। রুদ্রের হাতে ডায়েরিটা কাঁপছিল। নিশার খুনের কথা শুনে স্নেহা হতবাক হয়ে গিয়েছিল। ওদেরকে বুঝতে হবে কে সেই খুনি আর কেন সে নিশাকে খুন করেছিল। আমরা এবার সমস্ত বাড়িটা খুঁজে দেখব, সব কিছু ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। নিশা যা বলতে চাইছে সেটা ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, আমি তোমার সাথে আছি। রাত বাড়তে লাগলো। ওরা সবাই আলাদা হয়ে বাড়ির বিভিন্ন অংশ খুঁজতে লাগলো। পুরনো ঘরগুলোর একটার মধ্যে রুদ্র দেখতে পেল একটা ছবি। ছবিতে একটি তরুণী দাঁড়িয়ে আছে, তার চোখে ছিল অদ্ভুত এক বিষণ্ণতা। ছবির নিচে লেখা ছিল নিশা 2015। ওই বছরেই তো নিশার মৃত্যু হয়েছিল। আমি ভালোবেসেছিলাম তোকে, কিন্তু সে আমাকে প্রতারিত করেছিল। আমি তাকে মেরেছি। আমি জানি না সেটা কিভাবে ঘটলো। ও আমাকে ছেড়ে চলে যাচ্ছিল, কিন্তু আমি ওকে ছাড়তে পারিনি। এখন ও আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। এর মানে নিশার প্রেমিকই তাকে খুন করেছে, কিন্তু কে? রুদ্র, রুদ্র! কি হয়েছে? এই রুমে এখানে কিছু ছিল। কেউ আমাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কেউ আমাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তুই ঠিক আছিস তো? না, কিছু একটা আমার মনের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। নিশার কষ্ট আমাকে স্পর্শ করছে। রুদ্র বুঝতে পারল এ বাড়ি শুধু শরীর নয়, মানুষের মনকেও আক্রমণ করতে পারে। ওকে এখন আরও সতর্ক হতে হবে। হঠাৎ করেই দীপের গলার আওয়াজ শোনা গেল। বাঁচাও, আমাকে এখান থেকে বের করো। রুদ্র আর স্নেহা দৌড়ে দীপের ঘরের দিকে গেল। দরজাটা বন্ধ ছিল। ভেতর থেকে দীপের চিৎকার শোনা যাচ্ছিল। দীপ, দরজা খোলো। কিন্তু দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভেতরে দীপের নিথর দেহ পড়েছিল। ওর চোখ খোলা ছিল, কিন্তু সেই চোখে ছিল শুধুই আতঙ্ক। না,
এটা হতে পারে না, দীপ মরে গেছে। রুদ্র বুঝতে পারল নিশা শুধু ওদের পরীক্ষা করছে না, ওদের শাস্তিও দিচ্ছে। রুদ্র আবার সেই ডায়েরিটা খুলল। এবারও বুঝতে পারল নিশার মৃত্যুটা শুধু প্রতারণার ফল নয়, ওর প্রেমিক তাকে ভয়ঙ্করভাবে আঘাত করেছিল। কিন্তু নিশা এখন সেই প্রতারণারই প্রতিশোধ নিতে চাইছে। তুই যা চাইছিস আমরা সেটা দিতেই পারবো, কিন্তু আমাদের আগে সত্যিটা পুরোপুরি জানতে হবে। নিশা, তুই যদি আমাদের কথা শুনতে পারিস তাহলে আমাদের হেল্প কর। আয়নার মধ্যে হঠাৎ করে একটা অবয়ব ফুটে উঠল। নিশা আবার শান্তভাবে দাঁড়িয়ে আছে। আমার মৃত্যুর প্রতিশোধ নিতে হবে, আর সেটা নিলে আমি শান্তি পাব। নিশার গলা এবার মোলায়েম। রুদ্র বুঝতে পারল নিশার প্রেমিকই এই অভিশাপের কারণ। কিন্তু সে কে ছিল, আর সে কি এখানেই আছে? সেই মুহূর্তে দরজার বাইরে একটা ছায়া দেখা গেল। রুদ্র আর স্নেহা দ্রুত ছুটে গেল ছায়ার পেছনে। ওরা দেখতে পেল তৃষা একটা ঘরের মধ্যে দাঁড়িয়ে কাঁদছে। তৃষা, কি হয়েছে? আমাকেও দেখেছে, নিশার প্রেমিক। ও এখনো এই বাড়ির ভেতরেই আছে। কি বলছিস তুই? ও এখনো বেঁচে আছে? না, ও মারা গেছে, কিন্তু তার আত্মাটাও এখানে বন্দি হয়ে আছে। এখন দুজনেই আমাদেরকে নিজেদের খেলায় আটকে রেখেছে। রুদ্র এবার বুঝতে পারল নিশা আর তার প্রেমিকের মধ্যেকার অভিশাপটাই এই বাড়ির অভিশাপের মূল কারণ। দুজনেই প্রতিশোধের তীব্র ইচ্ছায় বন্দি হয়ে আছে। আমাদের তাদের মনের শান্তি ফিরিয়ে দিতে হবে, ওদের দুজনের মধ্যেকার দ্বন্দ্ব মিটিয়ে দিতে হবে। কিন্তু কিভাবে? আমাদের ওদের মনের কথা শোনাতে হবে, ওদেরকে বোঝাতে হবে যে প্রতিশোধ আর হিংসার মধ্যে দিয়ে শান্তি আসে না। রুদ্র নিশার আর তার প্রেমিকের আত্মার সামনে দাঁড়িয়ে বলল, তোদের দুজনেই কষ্ট আছে, কিন্তু তোদের এই যুদ্ধ শেষ না হলে তোরা কেউ শান্তি পাবি না। মেনে নেচে যা ঘটেছে তার ফেরানো যাবে না, মাফ করে দে একে অপরকে। আয়নার মধ্যে নিশার অবয়ব কেঁদে ফেলল। তার প্রেমিকের অবয়বও সেখানে ফুটে উঠল। দুজনেই একে অপরের দিকে তাকিয়েছিল। আমি তোকে মাফ করলাম। আমিও তোকে মাফ করলাম। ধীরে ধীরে দুটো অবয়ব মিলে এক হয়ে গেল, আর সেই সাথে বাড়ির ভেতরের সমস্ত অন্ধকার কেটে গেল। রুদ্র আর স্নেহা তাকিয়ে দেখল যে বাড়ির পরিবেশটাই পাল্টে গেছে, যেন একটা ভারী বাতাস সরে গেছে ওদের চারপাশ থেকে। তৃষা শান্ত হয়ে মেঝেতে বসে পড়ল। আমরা বেঁচে গেছি। রুদ্র বুঝতে পারল ওদের মনের শক্তি ওদেরকে এই বিভীষিকা থেকে মুক্তি দিয়েছে, কিন্তু এই ঘটনা ওদের জীবনে একটা দাগ রেখে যাবে চিরকাল। সমাপ্ত।